আর ইয়ার ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা ক্লাস 8-এর রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে মডেল সেট 8-এর কোশ্চেন অ্যান্সারগুলো সলিউশন করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে বলেছে 1-1 ইহাদের মধ্যেও তাহার কিছু কিছু দেখা যায়। কি দেখা যায়? অপশান ক শত্রুতা, অপশান খ লোভ, অপশান গ সদ্গুণ, অপশান ঘ বীজ। সঠিকটা হচ্ছে অপশান গ সদ্গুণ। তারপর 1-2 নাটোরের মহারাজার নাম হলো অপশান ক রবীন্দ্রনাথ, অপশান ক জগদীন্দ্রনাথ, অপশান গ রথীন্দ্রনাথ, অপশান ঘ জানকীনাথ। সঠিকটা হচ্ছে অপশান খ জগদীন্দ্রনাথ। 1-3 ওষ্ঠপ্রান্তে ঈষৎ হাসি প্রকাশ পাইল। কার কথা বলা হয়েছে? অপশান ক রমার, অপশান খ রমেশের, অপশান গ বেনির, অপশান ঘ আকবরের। সঠিকটা হচ্ছে অপশান ঘ আকবরের। তারপর 1-4 ডাম্বল যার ছেলে, অপশান ক রমার, অপশান খ নির্মলার, অপশান গ ছেনুমাসির, অপশান ঘ বেনুমাসির। সঠিকটা হচ্ছে অপশান ঘ বেনুমাসির। 1-5 তারা শুধু কেঁদে মরে বাইরে। এখানে তারা কে? অপশান ক বন্য পশু, অপশান খ আম গাছ, অপশান গ বেকার যুবক, অপশান ঘ হাওয়া। সঠিকটা হচ্ছে অপশান ঘ হাওয়া। তারপর 1-6 দাঁড়াও কবিতায় দাঁড়াও শব্দটি কতবার পাওয়া যায়? অপশান ক 8, অপশান খ 9, অপশান গ 10, অপশান ঘ 11 বার। সঠিকটা হচ্ছে অপশান খ 9 বার। তারপর 1-7 ভিক্ষার জন্যে পাত্র একটা আছে তো তার মধ্যে ড্যাশ একটা ফুটো। অপশান ক ছোট, অপশান খ প্রকাণ্ড, অপশান গ ক্ষুদ্র, অপশান ঘ সংশয়। সঠিকটা হচ্ছে অপশান খ প্রকাণ্ড। পাড়াগার দুপ্রহর ভালোবাসি কবিতায় কোন নদীর কথা আছে? অপশান খ গড়াই, অপশান খ জলসিরি, অপশান গ যমুনা, অপশান ঘ ধানসিরি। সঠিকটা হচ্ছে অপশান খ জলসিরি। তারপর 1-9 বৌদ্ধদের ধর্মগ্রন্থ ত্রিপিটক। এখানে ত্রিপিটক যে বিশেষ্য পদের উদাহরণ? অপশান ক সংজ্ঞাবাচক, অপশান খ জাতিবাচক, অপশান গ গুণবাচক, অপশান ঘ ক্রিয়াবাচক বিশেষ্য। সঠিকটা হচ্ছে অপশান ক সংজ্ঞাবাচক। 10 ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন বীজ বাকিয়ে থাকে। এটি কী ধরনের বাক্য? অপশান ক অনুজ্ঞাসূচক, অপশান খ নির্দেশক, অপশান গ আবেগসূচক, অপশান ঘ প্রশ্নবোধক। সঠিকটা হচ্ছে অপশান খ নির্দেশক। তারপর 1-11 তোকে নিয়ে আর পারি না। নিম্নরেখ অংশটি হলো অপশান ক বিশেষ্য, অপশান খ বিশেষণ, অপশান গ অব্যয়, অপশান ঘ ক্রিয়া। সঠিকটা হচ্ছে অপশান গ অব্যয়। তারপর 1-12 তার একলার অমতে কিছুই আসে যায় না। বাক্যটি অপশান ক বিবৃতিমূলক, অপশান খ প্রশ্নবোধক, অপশান গ আবেগসূচক, অপশান ঘ সংশয়সূচক বাক্য। সঠিকটা হবে অপশান ক বিবৃতিমূলক। তারপর 2-1 বলেছে গ্রামের একমাত্র ভরসা কি ছিল? বিঘের মাঠটাই গ্রামের একমাত্র ভরসা ছিল। 2-2 কেহ বলিতে পারে না। লেখক কোন কথা বলতে না পারার কথা বলেছেন? প্রত্যেক বীজ হইতে গাছ জন্মে কিনা কেহ বলিতে পারে না। 2-3 লিচুর বীজ কোন মাসে পাকে? বীজ বৈশাখ মাসে পাকে। 2-4 প্রভিন্সিয়াল কনফারেন্স কোথায় হয়েছিল এবং তার প্রেসিডেন্ট কে ছিলেন? কনফারেন্স হবে নাটোরে। নাটোরের মহারাজা জগদীন্দ্রনাথ ছিলেন রিসেপশন কমিটির প্রেসিডেন্ট। 2-5 বাড়িটিকে ভালোবেসে কারা বেড়াতে এলে কিছুক্ষণ থেমে যায়? বাড়িটিকে ভালোবেসে সন্ধ্যা ও সকালে রঙিন মেঘেরা বেড়াতে এলে আকাশে কিছুক্ষণ থেমে রয়। 2-6 চেঁচিয়ে উঠল সমস্বরে। কি বলে তারা সমস্বরে চেঁচিয়ে উঠল? নারীর দেহে প্রাণ থাকার আনন্দে যুবকেরা সমস্বরে প্রাণ আছে, এখনো প্রাণ আছে বলে আনন্দে ঝঙ্কৃত হয়ে চেঁচিয়ে উঠল। 7 ডিঙিটি কিসের সঙ্গে বাঁধা আছে? এই জলসিঁড়ি নদীর ধারে হিজল গাছের সঙ্গে বাঁধা আছে। তারপর 2-8 কে বড় একলা? উত্তরটা হবে মানুষ। তারপর 2-8 অথবা বিশ্বের বুক ফেটে কোন গান বয়ে যায়? অন্তহীন অফুরান সন্ধান বিশ্বের বুক ফেটে বয়ে যায় এই গান। 9 অপুর ঠাকুরদাদার নাম কি ছিল? ঠাকুরদার নাম ছিল রামচাঁদ তর্কালঙ্কার। 10 দুর্গা ছোট হাঁড়িতে কি রান্না করেছিল? হাঁড়িতে দুর্গা ভাত রান্না করেছিল। 2-11 গুড় বোঝাই গরুর গাড়ি কোথায় যাচ্ছিল? এর উত্তর পাওয়া যায়নি, পরে পেলে আমি পোস্ট করে দেবো। তারপর 2-12 অপু কোথায় কড়ি খেলতে গিয়েছিল? জেলে পাড়ায় কড়ি খেলতে গিয়েছিল। 3-1 20 জন কৃষক রমেশের কাছে এসে কেঁদে পড়ল কেন? কৃষক রমেশের কাছে এসে কেঁদে পড়ল কারণ অবিরাম বৃষ্টিতে তাদের চাষের ক্ষেত জলমগ্ন হয়ে গেছে। ফসল পচে নষ্ট হয়ে গেলে সারা বছর তাদের খাদ্য সংস্থান করা কঠিন হবে। অনাহারে তাদের মৃত্যু অবধারিত। 3-1 অথবা জল বার করে দেওয়ার হুকুম দিন। কে কাকে বলেছিল জল বের করবার প্রয়োজন পড়ল কেন? আচ্ছা, এটা হচ্ছে রমেশ বেনিকে বলেছিল। বেনি রমেশের জ্যাঠাচ্ছে
তার চাষিদের জমি সংলগ্ন জলাশয় আছে, সেটি বাঁধ দেওয়া আছে। অবিরাম বর্ষণে চাষিদের জমি জলমগ্ন হয়ে ফসল পচে যাওয়ার সম্ভাবনা ছিল, তাই জল বের করে দেওয়ার জন্য বাঁধ কেটে জল বের করা একান্ত প্রয়োজনীয় পড়ে। এই কারণেই বেনি ঘোষালের কাছে গ্রামবাসীদের দুরবস্থার কথা চিন্তা করে রমেশ এই প্রস্তাব করে। 3-2 আমাদের তো জয় জয়কার। কী কারণে লেখক ও তার সঙ্গীদের জয় জয়কার হলো? অনুষ্ঠিত প্রভিন্সিয়াল কনফারেন্স বি ঠাকুর প্রস্তাব করেন যে সম্মেলন বাংলা ভাষায় হোক, কিন্তু দলের নেতারা তা মানলেন না, তারা ইংরেজি ভাষায় চাইলেন। অনেক তর্ক বিতর্কের পর সমস্ত দলটি দুভাগে বিভক্ত হলো। বড়রা ইংরেজিতে বলতে উঠলেই বাংলা বাংলা বলে চিৎকার করে ছোটরা বক্তৃতা করে দেয়। অবশেষে বাধ্য হয়ে স্থানীয়রা বাংলা ভাষার দিকেই মত দিলেন এবং সম্মেলন বাংলাতেই হলো। এই সাফল্যটিকেই লেখক তাদের জয় জয়কার বলে বর্ণনা করেছেন। 3-2 অথবা ডুকরে কেঁদে উঠে বলে কে কি কারণে কেঁদে উঠেছিল, সে কি বলেছিল। উদ্ধৃতিটি বিখ্যাত লেখিকা আশাপূর্ণা দেবী রচিত কি করে বুঝবো পাঠ্য গল্পটি থেকে নেওয়া হয়েছে। বুকু তার মা বাবাকে বাইরের লোকের কাছে অপদস্থ করার জন্য, সব সত্যি কথা বলার জন্য মা ও বাবার কাছ থেকে মার খেয়েছিল। এই কারণের জন্য সে ডুকরে কেঁদে উঠেছিল। কেঁদে উঠে বলল, নিজেই তো দুপুরবেলা 100 বার করে বললে সবসময় সত্যি কথা বলবি, কারোর কাছে কিছু লুকোবি না, এখন আবার নিজেই মারছো, কি করে বুঝবো আসলে কি করতে হবে। 3-3 ওরা কারা? কবিতা অনুসরণে ওদের পরিচয় দাও। বলতে এখানে সেই সব ছেলেদের কথা বলা হয়েছে সমাজে কর্মহীন ছন্নছাড়ার দল। সকলে মনে করে ওদের ঘরদোর নেই, জীবনের কোনো শিকড় নেই, তারা রীতিনীতি মানে না, আইন কানুনের ধার ধারে না, সামাজিক ভদ্রতা, সৌজন্য বা শালীনতা অশালীনতা মাত্রা বোঝে না, অর্থাৎ ওদের সব কিছু ইতিবাচক এবং সর্বত্রই তারা প্রত্যাখ্যাত, তারা নেই রাজ্যের বাসিন্দা। 4 পাড়াগাঁয়ের দ্বীপ্রহরকে কবি ভালোবাসেন কেন? কবি পাড়াগাঁয়ের দ্বীপ্রহরকে ভালোবাসেন। কবি শৈশবের পাড়াগাঁকে ফেলে রেখে চলে এসেছেন বহু দূরে, কিন্তু বাংলার প্রকৃতির সঙ্গে কবির যোগ ছিন্ন হয়নি। বাংলার প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে রয়েছে কবির জীবন। কবির হৃদয়ের গল্প কাহিনী, স্বপ্ন আসার যে স্মৃতি, তাই নিয়ে কবিমন নিরন্তর সুখে ডুবে থাকে। বাংলার স্মৃতিমেদুর দুপুরের কথা কবির বারবার মনে পড়ে যায়। ঝরে যাওয়া হলুদ পাতার মতো কবির সেই স্বপ্নের দুপুরের নকশাপাড়া মেয়েটি সরে গেছে বহু দূরে, কিন্তু কবির হৃদয়ে রয়ে গেছে সেই স্মৃতিমেদুর দুপুরের ছবি। কবির মন তাই পাড়াগাঁয়ের দ্বীপ্রহরকে ভালোবাসেন। 3-4 অথবা ডাহুক মেয়েরা বেড়াইতে আসে গানে গানে কথা কয়ে। ডাহুক মেয়ে কারা? তারা কাদের নিয়ে আসে? তারা কিভাবে কথা বলে? মা ডাহুক পাখিদের স্নেহবশত কবি জসিমউদ্দিন ডাহুক মেয়ে বলেছেন, জলচর ডাহুক গৃহস্থ বাড়ি সংলগ্ন খানাডোবায় থাকে। ছোট ছোট তুলোর বলের মতো সন্তানদের নিয়ে তারা কখনো কচুরিপানায়, কখনো ঝোপঝাড়ে, মাঝে মাঝে গৃহস্থের উঠোনেও ঘুরে বেড়ায়। মা পাখিরা কবির ভাষায় ডাহুক মেয়েরা তাদের সন্তানদের নিয়ে ঘুরতে আসে। পাখির ডাক অনেক ক্ষেত্রে এতটাই শ্রুতিমধুর যে মানুষ তাকে সঙ্গীতের মর্যাদা দেয়। গ্রাম্য প্রকৃতির কোমল সুন্দর পটে ডাহুকের ডাক কবি প্রাণে সঙ্গীতের মূর্ছনা এনে দিয়েছে, তাই কবি বলেছেন তারা গানে গানে কথা বলে। 5 সর্বদর্শন সংগ্রহ বইটিতে মানুষের ওড়ার ব্যাপারে কি লেখা ছিল? দুপুরবেলা বাবার বইগুলি ঘাঁটতে ঘাঁটতে অপু একটি বই দেখতে পায় যার নাম সর্বদর্শন সংগ্রহ। সেই বইয়ের একটি স্থানে পারদের গুণ বর্ণনা প্রসঙ্গে লেখা ছিল, শকুনির ডিমে পারদ পুড়ে মানুষ পাখির মতো উঠতে সক্ষম। সে প্রথমে বিস্মিত হয়, এও কি সম্ভব? বারবার একই স্থান সে পড়তে থাকে এবং এইভাবেই তার আকাশে ওড়ার ইচ্ছা জেগেছিল। 3-5 অথবা আমি মরবার সময় বইখানা তোমাকে দিয়ে যাব দাদু। কে কাকে কথা বলেছিলেন? কোন বইখানি দিয়ে যাবার কথা ছিল? নরোত্তম দাস অপুকে এই কথা বলেছিল, আর যে বইটা দিয়ে যাওয়ার কথা ছিল সেটা হচ্ছে প্রেম ভক্তি চন্দ্রিকা। তারপর হচ্ছে 6 এইসব গল্প কতবার শুনিয়াছে, গল্পটির পরিচয় দাও। গ্রামে বহুদিন পূর্বে বিশালাক্ষী দেবীকে কেন্দ্র করে নানা ঘটনা ঘটে গেছে। গ্রামের বহু লোকের মুখেই সেই সব শোনা যায়। গল্পটি এমন, গ্রামের মজুমদার বংশের প্রতিষ্ঠিত দেবতা ছিলেন বিশালাক্ষী দেবী, কিন্তু এক সময় কি বিষয়ে সফল মনস্কাম হয়ে তারা দেবীর মন্দিরে নরবলি দিয়েছিলেন, তাতে রুষ্ট হয়ে দেবী সেই মন্দির ত্যাগ করেন। আর একটি গল্প হলো, গ্রামের স্বরূপ চক্রবর্তী ভিনগাঁ থেকে
নিমন্ত্রণ খেয়ে সন্ধ্যার সময় ফিরছিলেন। নদীর ঘাটে নেমে আসতে পথের ধারে এক ষোড়শী দাঁড়িয়ে থাকলেন। নির্জন নিরালা বনের ধারে একটি অল্পবয়সী সুন্দরী মেয়েকে দেখে স্বরূপ চক্রবর্তী রীতিমতো বিস্মিত হয়েছিলেন। তিনি কথা বলার আগেই ঈষৎ গর্বমিশ্রিত মিষ্টি সুরে মেয়েটি বলেছিল, আমি এ গ্রামের বিশালাক্ষী দেবী। দেবী বলেছিলেন যে অল্প দিনের মধ্যেই গ্রামে ওলাওঠা মড়ক হয়ে দেখা দেবে, কিন্তু এর থেকে মুক্তি পেতে হলে চতুর্দশী রাত্রে পঞ্চানন তলায় 108টা কুমড়ো বলি দিয়ে কালী পুজো করতে হবে। দেবীর কথা শেষ করেই শীতের সন্ধ্যায় কুয়াশায় মিলিয়ে যান ধীরে ধীরে। দেবীর ভবিষ্যৎবাণীর কয়েক দিনের মধ্যেই গ্রামে ভয়ানক মড়ক দেখা দিয়েছিল। এই সব গল্পই অপু অনেকবার শুনেছিল। পর চারের এক প্রধান রহিম চাচা গ্রামের মাথা বলে তার কথা সবাই মানে। বাক্যে রেখাঙ্কিত শব্দটির কোন অর্থ প্রকাশ পেয়েছে? উত্তরটা হবে প্রধান ব্যক্তি। তারপর 4-2 সংযোজক অব্যয় কাকে বলে? উদাহরণ দাও। বাক্য বা পদের মধ্যে সংযোগ ঘটায় যে অব্যয় তাকেই বলে সংযোজক অব্যয়। যেমন কমলিকা ও হিয়া বেড়াতে যাবে, মহুয়া আর রোহনের বিয়ে, যদি বৃষ্টি হয় তবে আমি যাব না, বাবাই খেলতে গেল এবং টুস্কি খেতে বসলো। 3 বুক ও কাঁচা শব্দ দুটি ভিন্ন অর্থে প্রয়োগ করে দুটি করে বাক্য লেখো। ছোট ছেলেটি মায়ের বুকে মাথা পেতে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ল। এখানে বুক হচ্ছে অঙ্গ হিসাবে ব্যবহৃত হয়েছে। আর তো নিপীড়িত মানুষদের দুর্দশা দেখে স্বামীজির বুক ফেটে যায়, এখানে বুক হচ্ছে হৃদয় বিদীর্ণ অর্থে ব্যবহার করা হয়েছে। কাঁচা রাস্তা বর্ষার জলকাদায় পিছল হয়ে আছে, এখানে কাঁচা হচ্ছে অস্থায়ী অর্থে ব্যবহার করা হয়েছে। কাঁচা বয়স বলেই সমস্যার গভীরে প্রবেশ করতে পারছো না, এখানে কাঁচা হচ্ছে তরুণ অর্থে ব্যবহার করা হয়েছে। কাঁচা হচ্ছে বিদ্যালয়ের সামনে জোরে যানবাহন চালানো অমার্জনীয় অপরাধ। এই মর্মে সচেতনতা গড়ে তুলতে দৈনিক পত্রিকার সম্পাদককে পত্র লেখো। সম্পাদক মহাশয় সমীপেশু, আনন্দবাজার পত্রিকা, 6 প্রফুল্ল সরকার স্ট্রিট, বিবাদীবাগ, কলকাতা 700001। তারিখ যেদিন চিঠিটা লিখবে সেদিন। বিষয় বিদ্যালয়ের সামনে জোরে যানবাহন চালানোয় সৃষ্ট সমস্যা। সবিনয় নিবেদন, স্কুলের সামনে গেটের কাছে সাইনবোর্ডে স্পিড লিমিট ও সামনে স্কুল এর বোর্ড দেওয়া, কিন্তু তা সত্ত্বেও সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে বিদ্যালয়ের সামনে যানবাহনের গতিসীমা লঙ্ঘনের ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। স্কুল শুরু হওয়ার ও ছুটির সময় শিক্ষার্থীরা রাস্তা পার হওয়ার সময় ভয়ানক ঝুঁকির সম্মুখীন হতে হচ্ছে। আমাদের দেশের আইন অনুযায়ী বিদ্যালয়ের সামনে ধীরগতিতে যান চলাচল আর নিয়ম থাকলেও অধিকাংশ চালক এই নিয়মের তোয়াক্কা করছেন না। এর ফলে যে কোনো সময় ঘটতে পারে প্রাণঘাতী দুর্ঘটনা। এমনকি ইতোমধ্যেই এমন অনেক দুর্ঘটনা হয়েছেও। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য গণ সচেতনতা সৃষ্টি করা অত্যন্ত জরুরি। তাই আপনার জনপ্রিয় পত্রিকায় বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করলে ব্যাপক মানুষের দৃষ্টি আকর্ষণ করা যাবে এবং প্রশাসনের দৃষ্টি এদিকে ফেরানো সম্ভব হবে। আমার আবেদন, আপনি বিষয়টা গুরুত্ব অনুধাবন করে যথাযথ পদক্ষেপ গ্রহণ এবং পত্রিকায় একটি জোরালো সম্পাদকীয় অথবা ফিচার প্রকাশ করবেন, যেন সবাই সচেতন হয় যে বিদ্যালয়ের সামনে জোরে যানবাহন চালানো অমার্জনীয় অপরাধ। আশা করি আমার এই পত্রটি জনস্বার্থে প্রচারিত করে আমাকে বাধিত করবেন। নমস্কারান্তে নিজের নাম, আর এখানে হচ্ছে সাইডে নিজের ঠিকানা। অথবা তোমার অঞ্চলে যথাযথ আবর্জনা স্তূপ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে একটি বহুল প্রচারিত সংবাদপত্রের সম্পাদককে চিঠি পাঠাও। সম্পাদক সমীপেশু, এবেলা 6 প্রফুল্ল সরকার স্ট্রিট, বিবাদীবাগ, কলকাতা 700001। তারিখ যেদিন লিখছো সেদিনের তারিখ। বিষয় যথাযথ আবর্জনা স্তূপ থেকে দূষণজনিত সমস্যা। সবিনয় নিবেদন, ডাঙ্গালপাড়া মেন রোড এখন মানুষ চলাচলের অযোগ্য, কারণ সৌজন্যে পৌরসভা পরিষেবা। রাস্তার মাঝখানে যথাযথ আবর্জনা স্তূপীকৃত হয়ে পাহাড়ের আকার ধারণ করেছে, অথচ প্রশাসনের কোনো ভ্রুক্ষেপ পর্যন্ত নেই। এইসব আবর্জনা থেকে পচা দুর্গন্ধ বের হওয়া তো স্বাভাবিক, যার জ্বালায় পাড়ার মানুষের জীবন অতিষ্ঠ। এছাড়াও পাশাপাশি এইসব পচা আবর্জনা থেকে মশা মাছি বাহিত হয়ে আন্ত্রিক, কলেরা, টাইফয়েড, জন্ডিস এর মতো ভয়াবহ সংক্রামক রোগগুলিও যে কোনো মুহূর্তে ছড়িয়ে পড়ে। এছাড়াও কুকুর, বেড়াল সেই সব আবর্জনা চতুর্দিকে ছড়িয়ে পথঘাট অত্যন্ত নোংরা করে তুলেছে। এই পরিস্থিতির জন্য প্রশাসনের সার্বিক অক্ষমতাকে এবং সচেতনতার অভাবকেই দায়ী করতে হয়। সে কারণে আপনাদের বহুল প্রচারিত সংবাদপত্রে এই চিঠি প্রকাশ করার মাধ্যমে সংশ্লিষ্ট বিষয়ের
সরকার ও প্রশাসন তথা পৌরসভার দৃষ্টি আকর্ষণ করতে চাইছি। আশা করি আমার এই পত্রটি প্রকাশ্যে সাহায্য করে আমাকে বাধিত করবেন। নমস্কারান্তে, নিজের নাম আর নিজের ঠিকানা। দিয়ে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এই ধরনের ভিডিও নোটিফিকেশান জলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবি ভিডিওর ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জলদি জয়েন হয়ে যাও। এই সমস্ত কোশ্চেন অ্যান্সার সলভেশনের পিডিএফ এবং বিভিন্ন সাজেশনের পিডিএফগুলো কালেকশন করার জন্য। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।